আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে গ্রামীণ স্কুলে স্বাগত। আমরা দেখতে দেখতে উচ্চতর গণিতের সমস্ত চ্যাপ্টারই শেষ করে ফেললাম। তো আজকে আমরা উচ্চতর গণিতের সর্বশেষ চ্যাপ্টার অর্থাৎ 14তম চ্যাপ্টার যেটা আছে সম্ভাবনা, সেই চ্যাপ্টারের বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা খুবই সহজ সাধ্য, তোমাদের করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, এবং এইখান থেকে অবশ্যই এক সেট কোশ্চেন হবে। এবং আমি তোমাদেরকে মোটামুটি গ্যারান্টি দিচ্ছি, যদি তোমরা আমার এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে পারো, শেষ পর্যন্ত করতে পারো, তাহলে সম্ভাবনা থেকে যেই টাইপের প্রশ্নই আসুক না কেন তুমি খুব সহজে আনসার করে ফেলতে পারবা। এবং সম্ভাবনা থেকে প্রশ্নের উত্তর করার সবচাইতে বড় যেই সুবিধাটা হয় সেটা হচ্ছে সময় বাঁচে অনেক। ঠিক আছে, অনেক সময় বাঁচে, কেননা অন্যান্য যে কোনো জায়গা থেকে তুমি যখন প্রশ্নের উত্তর করতে যাবা তোমাদের কেন্দ্রীয় পরীক্ষাগুলোতে, তখন দেখা যায় যে সব জায়গা থেকে কোশ্চেন উত্তর করতে গেলে বেশ 30 মিনিট 35 মিনিট বা ক্ষেত্র বিশেষে 40 মিনিটও লাগতে পারে। কিন্তু সম্ভাবনা এমন একটা চ্যাপ্টার, তুমি চাইলে এখানে 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমার এক সেট প্রশ্ন সমাধান করে ফেলতে পারবা এবং নির্ভুল ভাবে। ঠিক আছে, তো এটা তোমাদের জন্য খুব বড় একটা সম্ভাবনা, আলোচনার সম্ভাবনা। ঠিক আছে, ওকে। দেখো, আমরা আসলে ব্যক্তি জীবনে সম্ভাবনা শব্দটা অনেক ভাবেই ব্যবহার করে আসি। যেমন মনে করো আজকে বাংলাদেশ আর হচ্ছে আর্জেন্টিনার ফুটবল ম্যাচ, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের জেতার সম্ভাবনা কত বা আর্জেন্টিনা জেতার সম্ভাবনা কত, বা বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচ, সেখানে বাংলাদেশের জেতার সম্ভাবনা কত, এই টাইপের শব্দগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই হরহামেশা ব্যবহার করে থাকি। এতদিন পর্যন্ত আমরা সম্ভাবনা শুধুমাত্র একটা নাম দ্বারা চিনেছি বা একটা সংখ্যা এর মধ্যে আমরা যাইনি, বাট আজকের ক্লাসের পর থেকে আমরা সম্ভাবনাটাকে সংখ্যায় প্রকাশ করা শিখবো এবং আমরা দেখবো যে আসলে সম্ভাবনা কিভাবে আমাদের গাণিতিক ভাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, এবং এটার অনেক ব্যাপক ব্যবহার আছে, আসলে তোমরা আস্তে আস্তে জানতে পারবা। তো আপাতত আমরা ক্লাস লেকচারে ফিরে যাচ্ছি, আপাতত আলোচনায় ফিরে যাই। ঠিক আছে, দেখো, আমাদের সম্ভাবনা যদি আমরা বুঝতে চাই তাহলে সম্ভাবনার সাথে সম্পর্কিত বেশ কিছু টার্মিনোলজি বা বেশ কিছু শব্দের সঙ্গে তোমাদের নিজেদের পরিচিত হইতে হবে। ঠিক আছে, প্রথম যেই শব্দটা আমাদের আসবে সম্ভাবনা এই চ্যাপ্টার শুরু করার জন্য সেটা হচ্ছে দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। ঠিক আছে, দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট, দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। ওকে, দৈব পরীক্ষাটা কি? মনে করো কোন একটা পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল তোমার জানা, কোন একটা পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফলই তোমার জানা, কিন্তু কোন একটা নির্দিষ্ট পরীক্ষায় কোন ফলাফলটা আসবে সেটা তুমি নিশ্চিতভাবে বলতে পারো না। এই ঘটনাটাই হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট বা দৈব পরীক্ষা। আমি একটা উদাহরণ দিচ্ছি, সহজ হয়ে যাবে ব্যাপারটা। মনে করো তুমি একটা মুদ্রা নিক্ষেপ করে দিলা। তোমরা যারা এখানে ক্রিকেট ফুটবল বা যেটাই খেলো না কেন, টস নামে একটা জিনিস আছে, খুব পরিচিত একটা বিষয়, মানে এটা হরহামেশাই করি। সো তুমি মনে করো একটা মুদ্রা নিক্ষেপ করে দিলা, তাহলে সেই মুদ্রাতে কি থাকবে? সর্বোচ্চ হেড এবং টেল। আমরা বলি না একই মুদ্রার এপিট ওপিট, তাহলে একটা মুদ্রার এপিট যদি হেড হয়, আমরা যেটাকে এইচ দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে অপর পাশটা কি হবে? টেল, তাই না? টি হবে। ওকে, তাহলে এক পাশটা হেড হবে আর এক পাশটা টেল হবে। এই তো মুদ্রার এপিট ওপিট নাকি? এবার চিন্তা করো, তুমি যদি একটা মুদ্রা নিক্ষেপ করে দাও, একটা মুদ্রা নিক্ষেপ করে দিছো, সেই মুদ্রা নিক্ষেপে হয় হেড আসবে আর না হয় টেল আসবে। এটা তুমি নিশ্চিতভাবে বলতে পারবা যে হ্যাঁ, আমি মুদ্রা নিক্ষেপ করছি, হেড অথবা টেল যে কোনো একটা আসবে। কিন্তু নিশ্চিতভাবে হেডই আসবে নাকি টেলই আসবে এটা তুমি বলতে পারবা না। সো এই যে একটা পরীক্ষা করলে, টস করা একটা পরীক্ষা করলে, এটাই হচ্ছে দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। ওকে, র্যান্ডম এক্সপেরিমেন্ট। দেখো, এইখানে সুন্দর মতো এই কথাটা লেখা আছে যে যখন কোনো পরীক্ষার ফলাফল আগে থেকে জানা থাকে কিন্তু নিশ্চিতভাবে আমরা বলতে পারি না যে কোন ফলাফলটা আসবে, সেই জিনিসটাই হচ্ছে নিশ্চিতভাবে আমরা বলতে পারি না, নির্দিষ্ট করে বলতে পারি না যে কোন ফলাফলটা আসবে, সেটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট বা দৈব পরীক্ষা। ঠিক আছে, যেমন এখানে বলছে যে তোমার মুদ্রা নিক্ষেপ করা এটি দৈব পরীক্ষা, তার মানে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে হেড আসবে না টেল আসবে, কিন্তু এটা নিশ্চিত তো হেড নাই টেল যে কোনো একজন আসবে, তাই না? ওকে ওকে, দেখো, তাহলে ছিল প্রথম যে জিনিসটা হলো দৈব পরীক্ষা, এটা জানতে হবে আমাদেরকে।
দ্বিতীয় যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ঘটনা। এতদিন আমরা ঘটনাকে কিভাবে জানছি সেই জিনিসটা ভুলে যাও। আজ থেকে ঘটনার নতুন সংজ্ঞা। ঘটনা হচ্ছে কি, কোন একটা পরীক্ষায়, কোন একটা পরীক্ষা অর্থাৎ কোন একটা দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্টের যেই সম্ভাব্য ফলাফলগুলো আসবে সেই ফলাফলের সমষ্টি হলো ঘটনা। তার মানে কি, তুমি মুদ্রা নিক্ষেপ করে দিছো, সেখানে হেড এবং টেল দুইটা জিনিস আসবে, তো হেড এবং টেল দুইটা কিন্তু আমার ফলাফল, ফলাফল না? সো এই ফলাফলের সমষ্টি হচ্ছে ঘটনা। তার মানে তুমি একটা পরীক্ষা করছো, সেখানে কি আসছে? হেড, এটা একটা ঘটনা। সেখানে টেল আসছে, এটা একটা কি ঘটনা। বুঝতে পারছো? এই ছিল বিষয় যে সরি কি, যে কোন একটা পরীক্ষায় ফলাফল বা ফলাফলের সমাবেশকে বলা হয় ঘটনা। ঠিক আছে, একটা ছক্কা নিক্ষেপ করবো, তুমি 3 পাবা, সেই 3 পাওয়া একটা ঘটনা। বুঝতে পারছো? ওকে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের জানা থাকতে হবে। কোনো কোনো সময় কতে উল্লেখ করে দেয় যে আসলে দৈব পরীক্ষা কি ব্যাখ্যা করো, অথবা ঘটনা কি ব্যাখ্যা করো, এই টাইপের জিনিস। এগুলো পরীক্ষার জন্য যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে এই কনসেপ্টটা, যেটা আলটিমেটলি ম্যাথের ক্ষেত্রে হেল্প করবে। ঠিক আছে, সো প্রত্যেকটা জিনিসই জানতে হবে। আর আমরা তো জানি শুধুমাত্র আমাদের সিকিউ সলভ করলে কিন্তু হয় না, এমসিকিউ নামে একটা ব্যাপার স্যাপার থাকে। সো এমসিকিউ সলভ করার আমার মতে সবচাইতে কার্যকরী পদ্ধতি হচ্ছে তোমাদের মেইন যে বইটা আছে সেই বইটার সুন্দর মতো রিডিং করা, বুঝে। যে কোনো সাবজেক্টের জন্য প্রযোজ্য, সেটা পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, বাংলা, ইংলিশ অথবা উচ্চতর গণিত, সাধারণ গণিত, সব সাবজেক্টের জন্য এই বিষয়টা কিন্তু প্রযোজ্য। ঠিক আছে, যে তোমার পুরো চ্যাপ্টারটা সুন্দর মতো রিডিং পড়া থাকা লাগবে, বুঝে ভালো মতো। ওকে, দেখো তারপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন ঘটনাবলী। পরস্পর বিচ্ছিন্ন ঘটনাবলী মানে কি, যে কোনো একটা পরীক্ষায় যদি একটা ফলাফল আসে তাহলে অপরটা আসতে পারবে না। এই বিষয়টা হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন ঘটনাবলী। আমি একটু উদাহরণ দিচ্ছি। মনে করো তুমি কোন একটা পরীক্ষা করলে, সেখানে একটা হেড আসলো, মুদ্রা নিক্ষেপ করছো, হেড আসছে। চিন্তা করো, একই সাথে কিন্তু হেড এবং টেল একসাথে আসতে পারবে না। হেড এবং টেল একই সাথে আসতে পারবে না, এরা আসবে আলাদা আলাদা ভাবে। তাহলে এই যে ঘটনা, একটা ঘটনা আর একটা ঘটনার কি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। বুঝতে পারছো? চলো, এই হলো বিষয়। ওকে, দেখো এখানে কিভাবে বলছে, কোন একটা পরীক্ষায় যদি একটি ঘটনা ঘটলে অন্যটি ঘটনা না ঘটতে পারে, তখন সেটাকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে। বিষয়টা তাই না? তুমি একবার নিক্ষেপ করে দিছো মুদ্রা, সেখানে আসবে হেড, টেল কিন্তু আসতে পারবে না। মুদ্রা নিক্ষেপ করছো, টেল আসছে, হেড কিন্তু আসতে পারবে না। সো একটা ঘটনা আর একটা ঘটনাকে নাকচ করবে, এই বিষয়টা হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। বুঝতে পারছো? ওকে, এই যে দেখো এখানে উদাহরণ দেওয়া আছে, হেড এবং টেল একসাথে আসতে পারবে না, হেড এবং টেল একসাথে আসতে পারবে না। ওকে ওকে, তারপর যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জন্য, ম্যাথ করার জন্য আমাদের এটা লাগবেই, শুধু এই জিনিসটাই লাগবে ম্যাথ করার জন্য সবচেয়ে বেশি ভাবে, সেটা হচ্ছে কি, অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল। আচ্ছা, আমরা ঘটনা মানে কি জানি? ফলাফলের সমষ্টি। ঘটনাও যদি হয় ফলাফলের সমষ্টি। অনুকূল ফলাফল কি? আমার পক্ষের ফলাফল, আমার পক্ষের ফলাফল। তার মানে কি, আমি যে জিনিসটা চাচ্ছি সেইটাই হলো অনুকূল ফলাফল। ঠিক আছে, তার মানে কোন একটা ঘটনায় আমার সপক্ষের যে ফলাফল, আমি যেটা চাচ্ছি, মনে করো কোন একটা মুদ্রা নিক্ষেপ করে দিলাম, সেই মুদ্রাতে আমি চাচ্ছি হেড পড়ুক, তাহলে হেড আসাটা আমার অনুকূল ফলাফল। বুঝতে পারছো? খুবই ইন্টারেস্টিং জিনিস, এটা আমাদের লাগবে ম্যাথের জন্য, আমার এই জিনিসটা লাগবে। ঠিক আছে, ওকে। তারপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে নমুনা ক্ষেত্র এবং নমুনা বিন্দু। নমুনা ক্ষেত্র কি? নমুনা ক্ষেত্র হচ্ছে কোনো একটা ঘটনায়, কোনো একটা পরীক্ষায়, দৈব পরীক্ষায়, র্যান্ডম এক্সপেরিমেন্ট, যেই ফলাফলগুলো আসবে সেই ফলাফলকে নিয়ে গঠিত যে সেট, সেই সেটটাই হচ্ছে নমুনা ক্ষেত্র। যেমন আমি যদি এক্সাম্পল দিই, একটা তুমি মুদ্রাকে একবার নিক্ষেপ করছো, সেখানে কি কি আসতে পারে? হেড আসতে পারে, টেল আসতে পারে। তাহলে চিন্তা করো, হেড আসা কি একটা ঘটনা, টেল আসা কি আর একটা ঘটনা। তাহলে হেড এবং টেল এই দুইটাই হচ্ছে আমার এই ঘটনার ফলাফল। তাহলে এদের নিয়ে একটা সেট গঠন করছি না আমি, এই সেটটাই হচ্ছে নমুনা ক্ষেত্র। এই সেটটাই হচ্ছে নমুনা ক্ষেত্র। ওকে, এবার আসে নমুনা বিন্দু কি? নমুনা বিন্দু হচ্ছে এই সেটের প্রত্যেকটা উপাদানে এক একটা নমুনা বিন্দু। এই সেটের প্রত্যেকটা উপাদানে একটা নমুনা বিন্দু। এখানে বলা আছে সুন্দর মতো, তুমি একটু পড়ে নেবে, এগুলো আহামরি কোনো বিষয় না। খেয়াল করে যে এইচ এবং টি প্রত্যেকটি এক একটি নমুনা বিন্দু। আর এই যে একটা মুদ্রাকে একবার নিক্ষেপ করছো, তাহলে এই যে সেট এইচ এবং টির, সেটা হচ্ছে নমুনা ক্ষেত্র। আশা রাখি তোমরা বুঝতে পারছো।
ওকে, দেখো আর ছোট্ট একটা বিষয় আছে, সেই বিষয়টা নিয়ে আমি একটু বলেই রাখি, তারপরে আমি আলোচনায় চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং সবচেয়ে বড় কথা সহজ। এখানে খুব বেশি আসলে কোশ্চেনের জটিলতা স্যাররা করেই না, কেননা সম্ভব না জটিলতা করা। সো তোমরা আমার সাথে শেষ পর্যন্ত ক্লাসগুলো করতে থাকো, আশা রাখি প্রবলেম হবে না, ঠিক আছে? ওকে, দেখো যে জিনিসটা আছে সেটা হচ্ছে নিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনা মানে কি, যে যেই ঘটনা অবশ্যই ঘটবেই। কোনো একটা পরীক্ষায় যেই ঘটনা অবশ্যই ঘটবে, যেমন সূর্য পূর্ব দিকে উঠবে, এটা কিন্তু নিশ্চিত ঘটনা, এটা অবশ্যই হবে। সো যেই বিষয়টা হচ্ছে নিশ্চিত, অর্থাৎ কোনো একটা পরীক্ষা করলে একটা ফলাফল শুধুমাত্র আসবে এবং সেটা নির্দিষ্ট, সেই জিনিসটা হচ্ছে নিশ্চিত ঘটনা, অর্থাৎ যেটা চিরন্তন সত্য, সেটা হচ্ছে নিশ্চিত ঘটনা। আর অসম্ভব ঘটনা কি, যেটা ঘটবেই না কখনো, যেমন সূর্য কখনো পশ্চিম দিকে উদিত হবে না, যদি হয় সেটা এক্সট্রিম কেস, সেটা কিয়ামতের দিন, ওই চিন্তা আমাদের নাই, যেহেতু বেঁচে আছি। সো সূর্য আপাতত পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে, দুইটাই নিশ্চিত ঘটনা। কিন্তু সূর্য যদি বাই এনি চান্স পশ্চিম দিকে ওঠে, এই কথাটা লেখা থাকে কোথাও, তাহলে সেইটা হবে অসম্ভব ঘটনা। বুঝতে পারছো কিনা? ওকে, সো এই ছিল আমাদের হচ্ছে সম্ভাবনার সাথে জড়িত কিছু শব্দ সম্পর্কে আমাদের পরিচিত হলাম। এবার আসি আমরা মেইন সম্ভাবনায় চলে যাব, ঠিক আছে? তো দেখো, সম্ভাবনা যদি আমরা টোটাল সম্ভাবনাকে যদি এইভাবে সংজ্ঞায়িত করতে চাই, তাহলে সম্ভাবনা নির্ণয়ের একটা সূত্র আছে। সম্ভাবনাকে আলটিমেটলি পি দ্বারা প্রকাশ করা হয়, প্রবাবিলিটি, ঠিক আছে? অবভিয়াসলি প্রবাবিলিটি পি, এটা হচ্ছে অনুকূল ফলাফল। মনে পড়ে এই সেই অনুকূল ফলাফল, সরি এই সেই অনুকূল ফলাফল, তাই না? অনুকূল ফলাফল মানে কি বলতো, মনে আছে? যদি মনে না থাকে কোনো সমস্যা নেই, আমি আবারও বলে দিচ্ছি। অনুকূল ফলাফল হচ্ছে যে কোনো একটা ঘটনার সপক্ষের ফলাফল হচ্ছে অনুকূল ফলাফল। আর একটা শব্দ আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। সমগ্র সম্ভাব্য ফলাফল শব্দ শুনেই আসলে অনেক কিছু বোঝা যায়, তাই না? সম্ভাব্য ফলাফল শব্দ শুনে বোঝা যায় না, নিচের শব্দটা কি, সমগ্র সম্ভাব্য ফলাফল। আমরা এটা শুনে বুঝতে পারি যে না, কোন একটা ঘটনার যতগুলো ফলাফল আসবে সবগুলো মানে ফলাফলের সমষ্টি হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। তার মানে কি, কোন একটা পরীক্ষা তুমি করবা, মোট ফলাফল দ্বারা ভাগ দিবা কাকে, সপক্ষের ফলাফলকে। তার মানে আমি যেটা চাচ্ছি ভাগ সবগুলো, এটা হচ্ছে সম্ভাবনা, বেসিক বিষয়। যে আমি যেটা চাচ্ছি ভাগ সবাই, আমি যেটা চাচ্ছি ভাগ সবাই, এটা হলো সম্ভাবনা। আমি যেটা চাচ্ছি ভাগ সবাই, এটা হলো সম্ভাবনা। তাহলে সম্ভাবনা হচ্ছে অনুকূল ফলাফল ডিভাইড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। এতটুকু বিষয় বুঝে আসছে কিনা? জি ভাই, বুঝে আসছে। এবার দেখো আমরা একটু সম্ভাবনা নির্ণয় করি। মনে করো তুমি একটা মুদ্রাকে একবার নিক্ষেপ করছো, ঠিক আছে? মুদ্রা একবার নিক্ষেপ করছো, ওকে, একটা মুদ্রাকে তুমি একবার নিক্ষেপ করছো। সেখানে কি কি আসতে পারে, সমগ্র সম্ভাব্য ফলাফলটা কি? হয় হেড আসবে আর নয় টেল আসবে। তাহলে হেড আসবে আর নয় টেল আসবে, এর বাইরে তো আর কিছু আসতে পারে না, তাই না? তাহলে চিন্তা করো, হেড আর টেল যদি আসে, তাহলে এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল কত? তার মানে সব ফলাফলের সমষ্টি কত? বলো। সমগ্র ফলাফল হচ্ছে 2, এটা তো নিশ্চিত, কেননা এখানে আসবেই ঘটনা দুইটা, সেটা হচ্ছে এইচ অথবা টি, তাহলে 2। এবার আমি চাচ্ছি কি, হেড আসবে, তাই না? আমি চাচ্ছি, তাহলে আমি বলতেছি যে হেড আসার সম্ভাবনা কত, হেড আসার সম্ভাবনা। ওকে, তো আমি চাচ্ছি হেড আসুক, আমি চাচ্ছি হেড আসুক, তার মানে কি আমি যেটা চাই সেটাই অনুকূল ফলাফল না? অবশ্যই। তাহলে হেড আসার সম্ভাবনা হচ্ছে, বা হেড আসার সম্ভাবনা না, হেড আসার অনুকূল ফলাফল, হেড আসার অনুকূল ফলাফল কত হবে? 1, বিকজ হেড তো একটাই, তাই না? তাহলে চিন্তা করো তো, এই যে একটা ঘটনা, তুমি একটা মুদ্রা নিক্ষেপ করছো, সেখানে হেড আসার সম্ভাবনা কত হবে? অবশ্যই আমরা সম্ভাবনার বেসিক সূত্র কি জানি, অনুকূল বাই সমগ্র, অনুকূল বাই সমগ্র। অনুকূল মানে কি, আমি চাচ্ছি কি, হেড চাচ্ছি কত, 1। সমগ্র মানে কি, সবগুলো কত, 2। তাহলে আলটিমেটলি সম্ভাবনা হচ্ছে 1/2।
বুঝতে পারছো? এই সম্ভাবনা হচ্ছে 1/2। খুবই সহজ সাধ্য কিছু বিষয় ছিল। মূলত সম্ভাবনা এই জিনিসটার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। শুধু এই একটা সূত্রই জানতে হবে, সেটা কি? সম্ভাবনা ইজ ইকুয়ালস টু অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। এটাই, শুধুমাত্র এটাই। আচ্ছা, যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি একটু সামনের দিকে এগিয়ে যাব। দেখো, এবং তোমাদের বইয়ের প্রত্যেকটা ম্যাথ আমি সলভ করে দেখাবো, প্রত্যেকটা উদাহরণের ম্যাথ, প্রত্যেকটা অনুশীলনের ম্যাথ এক একটা করে সলভ করে তোমাদের দেখাবো, যাতে করে তোমাদের মেইন বইয়ের কোনো ম্যাথে আর সমস্যা না হয়। আর যদি মেইন বইয়ের সবগুলো ম্যাথ তোমার ভালো মতো কমপ্লিট থাকে, কনসেপ্ট বুঝে যদি করতে পারো, তাহলে যেখান থেকে প্রশ্ন দিক না কেন, যেখান থেকে প্রশ্ন দিক না কেন, তোমার পারার সম্ভাবনা কত? 100%। ঠিক আছে, ওকে। দেখো, এখানে একটা প্রশ্ন আমাদের দেখি, উদাহরণ 3-এ কি প্রশ্ন দিয়েছে একটু খেয়াল করো তোমরা। আশা কি দেখতে পাচ্ছ? উদাহরণ 3, এটা মেইন বইয়েরই তোমাদের হচ্ছে আমরা পিডিএফ আকারে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি, সো এটা তোমার হাতের নাগালে অবশ্যই আছে বই। ঠিক আছে, আচ্ছা, সেখানে উদাহরণ 3 খেয়াল করো। কি বিষয়টা কি, যে একটা থলেতে 4টা লাল বল, 5টা সাদা বল এবং 6টা কালো বল আছে, যে কোনো একটা থলেতে। ঠিক আছে, 4টা লাল বল, 5টা সাদা এবং 6টা কালো বল আছে। ওকে, থাকলো ভাই, আমার কোনো সমস্যা নেই। দৈবভাবে একটা বল নেওয়া হলো, মানে তুমি মনে করো অন্ধ মানুষ, তুমি দেখতে পাও না, ঝুড়ির থেকে একটা বল নিয়ে নিছো, ভাই একটা বল নিয়ে নিছি। ওকে, এবার তাকায় দেখবা যে বলটা, প্রথম প্রশ্ন, লাল হওয়ার সম্ভাবনা কত? প্রথম প্রশ্ন, লাল হওয়ার সম্ভাবনা কত, তাই তো? দ্বিতীয় প্রশ্ন সাদা, তৃতীয় প্রশ্ন কালো হওয়ার সম্ভাবনা কত? দেখো, আমি আগেই বলছি সম্ভাবনা মানে কি? অনুকূল বাই সমগ্র, অনুকূল বাই সমগ্র। ওকে, সমস্যা নেই। তাহলে এখানে আমার বের করতে হবে আগে, যে কোনো ঘটনার জন্য, যে কোনো পরীক্ষার জন্য প্রথমে বের করবো সমগ্র সম্ভাব্য ফলাফল, সেটা কত। আচ্ছা, এখানে চিন্তা করো, সমগ্র সম্ভাব্য ফলাফল কত? সম্ভাব্য, সমগ্র সম্ভাব্য ফলাফল কত? খেয়াল করো, সমগ্র সম্ভাব্য ফলাফল কি ভাই? লাল যে কয়টা আছে, সাদা যে কয়টা আছে, কালো যে কয়টা আছে, সবগুলো সমষ্টি, তাই তো? তাহলে 4 + 5 + 6, আমি আর লিখতেছি না এত যে লাল বল এত, সাদা বল এত, কালো বল এত। আচ্ছা, তাহলে 4 × 5 = 15। তাহলে আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 15। ওকে, সমগ্র সম্ভাব্য ফলাফল 15। ওকে, সমস্যা নেই, এটা তো নিশ্চিত। এবার ক নাম্বারে আমাদের কি বের করতে বলছে? লাল হওয়ার সম্ভাবনা কত। ওকে, আচ্ছা, লাল হওয়ার সম্ভাবনা মানে কি? লালের অনুকূল ফলাফল কত? লাল হওয়ার অনুকূল ফলাফল কত? 4। কেন? কারণ এইখানে লাল বল আছে কয়টা ভাই? খুবই সিম্পল, 4টা আছে। ওকে, সুতরাং লাল হওয়ার সম্ভাবনা আমরা এটাকে এভাবে লিখতে পারি, যেহেতু পি মানে সম্ভাবনা দ্বারা প্রকাশ করা হয়, পি অফ লাল। তুমি যদি এইভাবে লেখো কোনো সমস্যা নেই, তুমি চাইলে এভাবে লিখতে পারো। এটারই বাংলা কথা কি? লাল হওয়ার সম্ভাবনা। পি অফ লাল মানে কি? প্রবাবিলিটি অফ লাল, লাল হওয়ার সম্ভাবনা। একই কথাই, কত? অনুকূল ফলাফল বাই সমগ্র, তাই না? অনুকূল ফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। খুবই সিম্পল বিষয়। অনুকূল ফলাফল কত? আমার 4, আর সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 15। এই হচ্ছে বিষয়, খুবই সিম্পল, খুবই সিম্পল। লাল হওয়ার সম্ভাবনা কত? 4/15। শেষ, এটাই। এখন যদি তোমাদেরকে প্রশ্ন করে যে সাদা হওয়ার সম্ভাবনা কত, খুব ইজিলি বের করতে পারবা, কেননা আগে বের করবা সাদা হওয়ার অনুকূল ফলাফল কত। অনুকূল ফলাফল মানে কি? সাদা কয়টা আছে, ওই ঝুড়িতে সাদা কয়টা আছে, তাহলে সাদা ভাগ সমগ্র, সেটা হচ্ছে সাদা হওয়ার সম্ভাবনা। কালো ভাগ সমগ্র, সেটা হচ্ছে কালো হওয়ার সম্ভাবনা। দেখো, তোমাদের এখানে খুবই বিস্তারিত ভাবে দেখানোর চেষ্টা করছে, জিনিসটা একটু দেখো, চোখ বোলায় না। যে ধরি লাল বল হওয়ার সম্ভাবনা আর, ওকে, সমস্যা নেই। থলেতে মোট লাল বল আছে 4টা, সুতরাং দুই বিভাগে যদি সিলেক্ট করি তাহলে যে কোনো একটা লাল হবে, তার জন্য অনুকূল ফলাফল কত? 4। আমাদের সম্ভাবনা কি? লাল বলের অনুকূল ফলাফল ডিভাইড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 4/15। বাদ বাকি গুলো সেম ভাবে করছে, বুঝতে পারছো? সরি। সো এখানে বড় কোনো বিষয় নাই, অনুকূল ফলাফল ডিভাইড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল,
এই হচ্ছে তোমার সম্ভাবনা। দ্যাটস ইট, শেষ। ঠিক আছে, ওকে। দেখো আমরা নিচের দিকে চলে যাই। ওকে, এখানে প্রশ্ন করছে যে, বলছেন আমি তোমাদেরকে যে তোমার মূল বইয়ের সমস্ত প্রশ্নগুলো আমি এক এক করে সলভ করে দেখাবো। সো আমি আমার কথা রাখতে প্রস্তুত। ঠিক আছে, ক নাম্বার কি প্রশ্ন করছে? একটা ছক্কাকে নিক্ষেপ করা হলো। ছক্কা তো বুঝো যে লুডো খেলো না তোমরা, লুডো খেলো, সেই ছক্কা। ঠিক আছে, ওকে। তাহলে একটা ছক্কাতে কয়টা পার্ট থাকবে? অবশ্যই 6টা পার্ট থাকবে। এবং 6টা পার্ট যদি থাকে তাহলে চিন্তা করো তো, একটা ছক্কা তুমি মারবা, সেখানে সমগ্র সম্ভাব্য ফলাফল কত? বলো। তুমি যদি একটা ছক্কার কোটে ছাড়ো, অর্থাৎ লুডো খেলার সময়, তাহলে যে কোনো একটা সংখ্যা আসতে পারে। কি? 1 থেকে 6 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা আসতে পারে, তাই না? 1 থেকে 6 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা আসতে পারে। তো যে কোনো একটা সংখ্যা মানে কি? 6টা সংখ্যা আসতে পারে, 6টা সংখ্যার যে কোনো একটা। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 6। কি হবে দেখো, কি কি আসতে পারে? 1, 2, এর উপাদানগুলো কি? 1, 2, 3, 4, 5, 6। এই 6টার মধ্যেই তো যে কোনো একটা আসবে। ছক্কা মানে কেন বলা হচ্ছে 1 থেকে 6? তো এই 6টার মধ্যে যে কোনো একটা আসবে না? যে কোনো একটা আসবে। তাহলে এখানে ঘটনা কয়টা? 1, 2, 3, 4, 5, 6। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল মানে কি? মোট ঘটনার সংখ্যা। কনফিউজড কিন্তু হওয়া যাবে না। মোট ঘটনার সংখ্যা, মোট উপাদানের সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। এবং খেয়াল করে দেখো, এখানে মোট সংখ্যা 6টাই আছে, এজন্য অনুকূল ফলাফল 6, সরি, সমগ্র সম্ভাব্য ফলাফল 6। বুঝতে পারছো? তোমাদের একটু কনফিউশন সৃষ্টি হবে, একটু কনফিউশন, আমি সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। সবসময় মনে রাখবা যে যেই ঘটনাটা ঘটবে সেই ঘটনার যে ফলাফল আছে সেই ফলাফলের সংখ্যা। এখানে কিন্তু সংখ্যা, ফলাফলের সংখ্যা, এই একটা কথা বইয়ের কোথাও বা কোনো একটা কানিতে বা কোনায় একটু লিখে রাখো যে ফলাফলের সংখ্যা, ফলাফলের সংখ্যা। কেননা এটা তোমাদের মাত্রই প্রয়োজন পড়বে। ঠিক আছে, আচ্ছা, সমগ্র সম্ভাব্য ফলাফল 6, এতে কোনো ডাউট নাই ভাই। ওকে, প্রথম যে প্রশ্নটা করছে খেয়াল করো, কি? 4 আসার সম্ভাবনা। এটা ছক্কা মেরে দিছি, 4 আসার সম্ভাবনা। 4 আসলে আমি মনে করো হচ্ছে আরেকজনকে খাইতে পারবো, লাল গুটিকে খাইতে পারবো 4 আসলে। তাহলে 4 আসার সম্ভাবনা কত? তাই তো? ওকে, তাহলে চিন্তা করো, 4 আসার আগে অনুকূল ফলাফল, তাই না? 4 আসার অনুকূল ফলাফল। আমি বলছি না যে কোনো একটা ঘটনাকে সমগ্র সম্ভাব্য ফলাফল বের করবা, তারপরে অনুকূল ফলাফল, 4 আসার অনুকূল ফলাফল। তোমাদের কাছে প্রশ্ন এবার, 4 আসার অনুকূল ফলাফল কত? 4 নাকি 1? কোনটা? 4 আসার অনুকূল ফলাফল কত? 4 নাকি 1? বলো, 4 আসার অনুকূল ফলাফল 4 নাকি 1? অবশ্যই 1। এটা মনে রাখতে হবে। কেমনে ভাই? বুঝলাম না। সংখ্যা তো আপনি 4 বলছেন, তাহলে এবার 1 বলেন কেন? ওই যে বলছি না, উপাদান বা ঘটনার সংখ্যা, ঘটনার সংখ্যা। তাহলে না, ঘটনা আছে কয়টা? 6টা না? সো 4 হচ্ছে একটা ঘটনা। 4 কয়টা ঘটনা? একটা ঘটনা। সে সংখ্যায় 4 হোক, ওই উপাদানের পরিমাণ নয়। অনুকূল ফলাফলটা ওই উপাদানের পরিমাণ নয়, ওই উপাদানের সংখ্যা। 4 কয়টা সংখ্যা? একটা মাত্র সংখ্যা বা একটা অঙ্ক, যেটাই বলো। তাহলে এখানে অনুকূল ফলাফল কত? 1। বুঝতে পারছো? সো 4 মানে কিন্তু এখানে 4 না, 4 হচ্ছে একটা সংখ্যা, এই 6টার মধ্যে একটা সংখ্যা, এজন্য এর অনুকূল ফলাফল হচ্ছে 1। যদি তোমাদের কোশ্চেন করি 5 আসার অনুকূল ফলাফল কত, তাহলে কিন্তু সেমই হবে, একই হবে। কারণ কি? 5 পরিমাণে বেশি কম হতে পারে, আমার ডিলের বিষয় না ওটা। 5 কয়বার আসবে বা কয়টা সংখ্যা? একটা। এই পুরো 6টার মধ্যে 5 কয়টা আছে? একটা আছে। তাহলে পুরা এই জিনিসটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। আর এই পুরো এক্সপেরিমেন্টের মধ্যে 5 কয়বার আছে? একবার। সুতরাং এখানে অনুকূল ফলাফল 1। আশা রাখি বুঝতে পারছো। ঠিক আছে, এবং এটা বুঝতেই হবে, এটা না বুঝলে পুরো ম্যাথই করা যাবে না। তাহলে 4 আসার অনুকূল ফলাফল কত? 1। সুতরাং প্রবাবিলিটি অফ কি আসার? 4 আসা, এই যে
প্রবাবিলিটি অফ 4 আসা কত? অনুকূল ফলাফল বাই সমগ্র। অনুকূল কত? 1, সমগ্র কত? 6। এ হচ্ছে সম্ভাবনা। একদম পানির মতো সোজা, একদম পানির মতো সোজা। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে ভাই, বুঝছি। দ্বিতীয় নম্বর প্রশ্নটা সলভ করে দেন। ওকে, দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন খেয়াল করো। সমগ্র সম্ভাব্য ফলাফল তো সব সম্ভাবনায় লাগবে, সো এটা রইলে সমস্যা নেই। দ্বিতীয় কোশ্চেনটা কি করছে? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলছে তুমি যে ছক্কাটা মেরে দিবা সেইখানে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? তার মানে কি, আমি চাচ্ছি কারা আসুক? বিজোড় আসুক, আমার জীবনে বিজোড় আসুক। তাহলে চিন্তা করতে এখানে বিজোড়, তার মানে বিজোড় আসার আগে অনুকূল ফলাফল লাগবে, তাই না? সম্ভাবনা বের করতে দুইটা জিনিস লাগে, সমগ্র সম্ভাব্য ফলাফল, অনুকূল ফলাফল। সমগ্রটা বের করে ফেলছি, অনুকূলটা বের করবো। বিজোড়ের জন্য অনুকূল কত? সংক্ষেপে লিখতেছি আমি, বিজোড় অনুকূল ফলাফল। বিজোড়ের জন্য অনুকূল ফলাফল কত বলো তো দেখি ভাই? যদি একটু জ্ঞান বুদ্ধি, বিচার বুদ্ধি থাকে তাহলে এটা বের করতে পারার কথা। তাহলে বলছে বিজোড়, তার মানে কি আমি চাচ্ছি যে বিজোড় সংখ্যা আসুক। ওকে, এক কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তার মানে এই ঘটনার জন্য বা এই পরীক্ষাটা করার জন্য, এই সম্ভাবনা নির্ণয় করার জন্য ও আমাকে সাহায্য করবে, ও আমার পক্ষের লোক। আচ্ছা গুড। 2 জোড়, ও আমার পক্ষের না। 3 বিজোড়, ও আমার পক্ষের। 4 জোড়, পক্ষের না। 5 বিজোড়, পক্ষের। 6 পক্ষের না। তার মানে পক্ষে কি আসলো? 1, 3, 5, তাই না? 1, 3, 5। আচ্ছা, এখানে আরেকটা ছোট ঘটনা, সেটা হলো ওকে, অনুকূল ফলাফল আগে একটু একটা জিনিস লিখে নিতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। যেই কথাটা বললাম যে এখানে বিজোড় কে কে আছে বলো? এখানে বিজোড় সংখ্যা আছে হচ্ছে কত? 1, 3, 5, তাই না? 1, 3, 5 বা 3টি, তাই না? 1, 3, 5 বা 3টি। সুতরাং এবার বলো বিজোড়ের অনুকূল ফলাফল কত? আমি বলছি না সংখ্যা, তাহলে 1, 3, 5 কয়টি সংখ্যা? 3টি সংখ্যা। সুতরাং এখানে অনুকূল ফলাফল কত? 3। তাহলে যদি অনুকূল ফলাফল 3 হয় ভাই, এই সমগ্র সম্ভব ফলাফল হচ্ছে 6। তাহলে বলো তো এই সম্ভাবনাটা বের করা কি খুব কঠিন হবে? প্রবাবিলিটি অফ বিজোড় 3/6, 3/6 অর্থাৎ হাফ। বুঝতে পারছো? ওকে, আশা আর কি বুঝতে পারছো। এবার তোমাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিচ্ছি, সেটা হলো কি যে এই সেম ঘটনায় জোড় আসার সম্ভাবনা, সরি কি জোড় আসার সম্ভাবনা, দুঃখিত, আমি এতক্ষণ বের করলাম হচ্ছে বিজোড় আসার সম্ভাবনা, অলরেডি বের করে ফেলছি। তো তোমাদের জন্য হোমওয়ার্ক কি, জোড় আসার সম্ভাবনা কত, জোড় আসার সম্ভাবনা কত এটা তোমরা বের করবা। বুঝতে পারছো? ওকে, দেখো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনটা কি আছে? বলছে 4 অথবা 4-এর বেশি। এখানে দুইটা জিনিস লাগবে, ঠিক আছে? একটা হচ্ছে 4 অথবা, এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে অথবা এবং, অথবা এবং। এখন যা বলছি একটু মনোযোগ দিয়ে শোনো। কিছু জিনিস থাকবে যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং ট্রিকি, ঠিক আছে? অথবা যখন বলবে তখন যে কোনো একটি হলেই চলবে। অথবা মানে যে কোনো একটি বৈশিষ্ট্য, যে কোনো একটি বৈশিষ্ট্য মনে করো। অথবা মানে যে কোনো একটি বৈশিষ্ট্য। উদাহরণ দিই, এখানে বলছে কি যে 4 অথবা 4-এর বেশি, তার মানে কি 4 নিজেও অন্তর্ভুক্ত, 4 নিজেও অন্তর্ভুক্ত এবং 4 সহ 4-এর উপরে, আমি যে কোনো একটা বৈশিষ্ট্য। আর এবং যদি কোনোভাবে বলে তাহলে 2টি বৈশিষ্ট্য। যদি বলে অথবা তাহলে যে কোনো একটি বৈশিষ্ট্য, যদি বলে এবং 2টি বৈশিষ্ট্য।
আমি উদাহরণ দিচ্ছি, পরিষ্কার হয়ে যাবে আশা রাখি। একটু বোঝার চেষ্টা করো। মনে করো যে আমি বললাম একটা ছক্কাকে তুমি একবার নিক্ষেপ করছো, সেই ঘটনাতে জোর এবং 3 দ্বারা বিভাজ্য। খুবই দারুণ একটা ম্যাথ আমি এখন যেটা করতে যাচ্ছি, এটা তোমার হয়তো পরে আসবে, বারবার পরে আসবে, কিন্তু আমি আগেই বুঝাই দিচ্ছি, ঠিক আছে? যদি এটা বুঝতে পারো তাহলে সামনের কাজ অনেক সহজ হবে, স্বাভাবিক বিষয়। সেকেন্ড কোশ্চেন, সেটা কি? জোর এবং, তাহলে এখানে হবে অথবা 3 দ্বারা বিভাজ্য। মনে করো সেম কোশ্চেনই, শুধুমাত্র এখানে এবং লিখছি, এখানে অথবা লিখছি। পুরো সম্ভাবনাই চেঞ্জ হয়ে যাবে, পুরো সম্ভাবনাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? যে এখানে লিখছি হচ্ছে আমি এবং, এখানে লিখছি হচ্ছে অথবা। ওকে, দেখো এর আসলে সমাধানটা কি, এটা একটু আমি সলভ করি। এখানে বলছি জোর এবং কি 3 দ্বারা বিভাজ্য, জোর এবং 3 দ্বারা বিভাজ্য। তার মানে আমরা বলছিলাম না এবং মানে কয়টি বৈশিষ্ট্য থাকবে, এবং মানে হচ্ছে 2টি বৈশিষ্ট্য থাকবে। তার মানে যেই অনুকূল ফলাফলটাকে আমি চুজ করতে যাচ্ছি, আমরা আগে দেখি একটা ছক্কা নিক্ষেপ করলে অনুকূল ফলাফল কি হয়, 1 2 3 4 5 6। এটা হচ্ছে আমাদের অনুকূল ফলাফল, সরি সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে এখানে কি ঘটনা ঘটবে, সেই সংখ্যাটাকে জোড়ও হতে হবে এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে, জোড়ও হতে হবে 3 দ্বারা বিভাজ্য হতে হবে। এই সংখ্যা এখানে কোনটা বলো? 2 জোড় সংখ্যা, সত্য না মিথ্যা? জি ভাই সত্য, কিন্তু 2 কি 3 দ্বারা বিভাজ্য না, তার মানে 2 আমার জোড় হওয়ার সত্ত্বেও অনুকূল ফলাফল হিসেবে আমি নিতে পারতেছি না। ওকে, 4 জোড় না বিজোড়? অবশ্যই 4 জোড় ভাই, কিন্তু 4 কি 3 দ্বারা বিভাজ্য না, সো আমি 4 কে নিতে পারতেছি না। 3 তো 3 দ্বারা বিভাজ্য কথা সত্য, কিন্তু 3 কি জোড় না, তার মানে 3 কেও নিতে পারতেছি না। তাহলে 2 গেল, 4 গেল, 3 গেল, 6। চিন্তা করো 6 এর মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে? 6 একই সাথে জোড় এবং সে কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তাই না ভাই? এই জিনিসটা একটু বুঝতে হবে, যদি জটিল লাগে আমি আবারও বোঝাবো, কিন্তু এটা বুঝতে হবে। বলছে যে একই সাথে জোড় এবং 3 দ্বারা বিভাজ্য, এই 2টা বৈশিষ্ট্য তার মধ্যে থাকা লাগবে। যদি এবং বলে, যদি এবং বলে তাহলে তার 2টা বৈশিষ্ট্য থাকা লাগবে, কি? জোড় এবং 3 দ্বারা বিভাজ্য, এই 2টা বৈশিষ্ট্যই থাকবে ওই সংখ্যাটার মধ্যে, সেই সংখ্যা হবে আমার অনুকূল ফলাফল। তাহলে 2 4 3 কোনোটাই আমার সেই বৈশিষ্ট্যকে মানতে পারে না, শুধুমাত্র 6 মানছে। কারণ কি? 6 একই সাথে জোড় এবং 3 দ্বারা বিভাজ্য। বুঝতে পারছো? তাহলে আমার এই ঘটনার জন্য অনুকূল ফলাফল কত? শুধুমাত্র 6। আমার এই ঘটনার জন্য অনুকূল ফলাফল কত? শুধুমাত্র 6। 6 হচ্ছে আমার অনুকূল ফলাফল। আর সমগ্র সম্ভাব্য ফলাফল তো জানি 6। কি সমগ্র সম্ভাব্য ফলাফল তো 6, আর অনুকূল ফলাফল কত? 1। 6 কিন্তু না, 6 হচ্ছে সেই ঘটনা, সেই ফলাফলটা, কিন্তু সেই ফলাফলটা সংখ্যায় কত? 1টি। সুতরাং অনুকূল ফলাফল কিন্তু 1। 6 ভাবে বসে থাকো না আবার। বাট 6 হচ্ছে সেই ঘটনাটা, যেই ঘটনাটা এই শর্তটাকে মানে। বুঝতে পারছো? তো এর সম্ভাবনা কত? এর সম্ভাবনা হচ্ছে 1/6। কখনোই 6/6 কিন্তু না, 1/6। বুঝতে পারছো? ক্লিয়ার কিনা? বুঝতে হবেই। তাহলে এবং এর ইতিহাস হলো এই। আচ্ছা, আমি বলছিলাম এবং মানে কয়টা বৈশিষ্ট্য? 2টা বৈশিষ্ট্য। কথা মানছে? জীবনে মানছে। ওকে, নেক্সট। অথবা, অথবা মানে হচ্ছে যে কোনো একটা বৈশিষ্ট্য, তাই না? তাহলে চিন্তা করতো আমার অনুকূল ফলাফল কি হবে? যদি জোড় হয় সেও থাকতে পারবে, আবার যদি 3 দ্বারা বিভাজ্য হয় সেও থাকতে পারবে। তাহলে এবার হিসাব করো তো, 1 এবার 2 চলবে, 2 জোড় দ্বারা বিভাজ্য, সরি 2 হচ্ছে জোড়, 3 অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। কারণ আমি বলছি যে অথবা মানে কি, যে কোনো একটা বৈশিষ্ট্য যদি ওই ঘটনার মধ্যে থাকে সে আমার জন্য জোড় হলেও কথা সত্য হবে, 3 দ্বারা বিভাজ্য হলেও সত্য হবে, সে আমারই পক্ষে হবে। তাহলে 2 3 4 কি জোড়, 6 কি? 6 তো সব বৈশিষ্ট্য মানে। তো এর জন্য অনুকূল ফলাফল কত? 4টি। তাহলে এর জন্য সম্ভাবনা হচ্ছে 4/6।
বিষয়টা বুঝতে পারছো? যদি সেটা এই শর্তটা মানে অথবা ইতিহাস বুঝছো, এইটা খাতার মধ্যে, প্রত্যেকটা খাতার মধ্যে আমি দেখতে চাই, প্রত্যেকটা খাতার মধ্যে। কারণ হচ্ছে কি, এটা মহামারী, ইম্পর্টেন্ট, লাগবেই কনসেপ্টটা বোঝার জন্য, প্লাস ম্যাথ করার জন্য, এটা লাগবেই। বুঝতে পারছো? ওকে, যদি বুঝে থাকো কাজটা আমার অনেক সহজ হয়ে গেল। ঠিক আছে, ওকে, দেখো আমরা পরবর্তী বিষয়ে যাই। ওকে, এখানে কি কোশ্চেন করছে, 4 অথবা 4-এর সংখ্যায় বেশি। তাহলে 4 আমার 4-এর বেশি কত? 4, 5, 6, এই তিনটাই হচ্ছে আমাদের এক্সেপ্টেড। তার মানে আমাদের অনুকূল ফলাফল কত? 3। সমগ্র ফলাফল কত? 6। তাহলে পি অফ 4 অথবা 4-এর বেশি, তাই না? যদি আবার লিখি, সংক্ষেপে লিখছি, তোমরা বোঝার চেষ্টা করো। 4 অথবা 4-এর বেশি, 4 অথবা 4-এর বেশি কত? 3/6। কারণ 4, 4-এর বেশি সবগুলো বৈশিষ্ট্যই গ্রহণযোগ্য হবে, কারণ আমরা বলছি অথবা মানে কি, যে কোনো একটা বৈশিষ্ট্য। ওকে, ওকে, গুড। এবার দেখো পরের কোশ্চেনটা কি আছে। 5-এর কম সংখ্যা আসতে হবে। 5-এর কম মানে কি? 5-এর কম মানে 5 গ্রহণযোগ্য হবে না, 6 গ্রহণযোগ্য হবে না। তাহলে বাসে কারা কারা? 1, 2, 3, 4। এই 4টাই হচ্ছে আমাদের অনুকূল ফলাফল। কার জন্য? 5-এর কম আসার, 5-এর কম আসার জন্য অনুকূল ফলাফল এটা। তাহলে সম্ভাবনা কত? 4/6। কি 5-এর কম আসার সম্ভাবনা? 5। তাহলে চিন্তা করো 5-এর কম আসার সম্ভাবনা কত? 4/6। আশা কি বুঝতে পারছো? আমি এত আসলে আর বিশ্লেষণ করার এখন সময় নেই, কারণ বেসিকটা বোঝাই দিচ্ছি। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। দেখো পরবর্তী কোশ্চেন কি আছে। পরবর্তী কোশ্চেন আসা হচ্ছে, একটা থলেতে একই ধরনের 6টি কালো, 5টি লাল, 8টি সাদা বলা যায়। এই টাইপের ম্যাথ আমরা একটু আগে করে আসছি। অর্থাৎ এই যে এখানে সুন্দর মতো করে আসছি, সবগুলো জিনিসই ভালো মতো পড়ানো আছে। তারপর আমি একটু দেখাই দিচ্ছি জিনিসটা কি। প্রথম কোশ্চেন করছে লাল, তৃতীয় কোশ্চেন করছিল কালো হওয়ার সম্ভাবনা। তাহলে লালের পক্ষে কি আছে? কৈরি 5 জন, আর বাদ বাকি সম্ভাব্য ফলাফল জানোই। কালো বের করতে পারবো, সাদা 3টা সম্ভাবনা বের করতে পারছি। সিম্পল বিষয়। কালো 9, এটা আমি একটু বুঝাবো। কালো 9 মানে কি? আচ্ছা, এখানে টোটাল 6টা হচ্ছে ব্ল্যাক, তাই না? 6টা হচ্ছে ব্ল্যাক, আর 5টা হচ্ছে রেড, 8টা হচ্ছে সাদা, মানে হচ্ছে তোমার হোয়াইট। ব্ল্যাক, রেড, হোয়াইট। প্রশ্ন করছে কি, যে কালো হতে পারবে না। তার মানে কালো হতে পারবে না, তার মানে আমার অনুকূল ফলাফলে কালো বাদ যাবে। তাহলে আমার অনুকূল ফলাফল হবে কত? 5 আর 13 হচ্ছে আমার অনুকূল ফলাফল। কেননা যেহেতু কালো বাদে, সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 13 আর 6 সবগুলো যোগ করলে তা 5 + 8 + তাই না 19। তাহলে আমার সম্ভাবনা হচ্ছে কালো 9। প্রবাবিলিটি অফ কালো 9, প্রবাবিলিটি অফ কালো 9, তার সম্ভাবনা। তোমার মনে হতে পারে ভাই আপনি এত সংক্ষেপে কেন দেখাচ্ছেন? কারণ এই টাইপের জিনিসপত্র আমি আগে সুন্দর মতো দেখে আসছি, এখন শুধু তোমাদেরকে ধরিয়ে দেবো, তোমরা নিজেরাই ম্যাথ করতে পারবে। বুঝতে পারছো? তো এই ছিল হচ্ছে আমাদের যে কাজটা দিয়েছিলেন তারা, সেই কাজটা আমরা করে ফেললাম। এই যে ঠিক আছে, এই কাজটা করে ফেলছি। ওকে, এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব, দেখি সামনে আরো কি কি আছে। আমি আবারও বলছি, সম্ভাবনা তোমাদের জন্য খুবই মজার একটা চ্যাপ্টার হতে চলেছে, এবং আরেকটু ভালো মতো তোমাদের সামনে উপস্থাপন করার জন্য আমি তোমাদের সাথে সবসময় আছি। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী